আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে। সবার এদিকে বড়দের আশীর্বাদ হয়ে গেলে গুনগুন বলে, রূপাঞ্জন দা তুমি এসো। আমার বাবা তো আশীর্বাদ করলোই গুনগুন, আমাকেও করতে হবে তো। তুমি বাড়ির বড় জামাই বলে কথা, তোমাকে তো সেটা পালন করতেই হবে। রূপাঞ্জন এসে ধান দুব্য দিয়ে সাজিকে আশীর্বাদ করে চলে যেতে লাগে। বলে, না এটা করলে তো চলবে না। কেন গুনগুন? আমার বাবা তো টাকা দিয়েছে, আশীর্বাদও করেছে, তোমাদের কাছে কি আমার টাকাটাই বড় কথা? তুমি যদি আমার শ্বশুরবাড়ির কাছে মান সম্মান না বজায় রাখো তাহলে কি হবে রূপাঞ্জন দা? দিয়ে দাও, দিয়ে দাও। না দিলে গুনগুন কিন্তু কোনোভাবেই তোমাকে ছাড়বে না, দিতেই হবে। এরপরে পকেট থেকে টাকা বের করে দেয়, বলে এখানে 5,000 টাকা রয়েছে, সেটা তুমি রেখে দাও সাজি, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। এই বলে রূপাঞ্জন চলে যায়। দেখলেন তো আমার ছেলে বলে কথা, আমার রকমই আমার ছেলেও 5,000 টাকা দিয়েছে, আপনাদের মতো কিপটে নয় আমার ছেলে। কি ব্যাপার দাদা ভাই, তুমি ওখানে বসে থাকলে চলবে? এদিকে এসো, আশীর্বাদটা তো সেরে ফেলতে হবে। আমার খুব শরীর খারাপ করছে গুনগুন, আমি আশীর্বাদটা হয়তো করতেই পারবো না, আমি দূর থেকে আশীর্বাদ করি। এখানে আসো, এরকম কথা বললে চলবে? তুমি না বড় ভাই হও, তোমাকে তো সবার আগে এসে আশীর্বাদ করতে হয়। ঠিক আছে সাজি, তুই অনেক ভালো থাক, আমি এই আশীর্বাদ করি, তার মানে তুমি কোথায় চলে যাচ্ছ? তোমাকে তো টাকা দিতে হবে। এই নাও 500 টাকা। এই 500 টাকা দিয়ে কি হবে? আর সাজি, তুমি কিন্তু কোনোভাবে দাদাভাইকে ছাড়বে না, 2,000 টাকা অন্তত পক্ষে দিতেই হবে দাদাভাই। তা না হলে তুমি যে সাজির এই 50,000 টাকা পাবে আশীর্বাদে, সেই টাকাটা দিয়ে কি করবে, কি কি পরিকল্পনা করেছো সবটাই আমি সবাইকে বলে দেব। বলবো? তুমি এক্ষুনি তাড়াতাড়ি টাকা বের করো। গুনগুন, পরিকল্পনাটা তো তুমি করলে, এখন আমাকে কেন ফাঁসাচ্ছ? তুমি ওই পরিকল্পনায় নিশ্চয়ই সামিল ছিলে, ছিলে কি না বলো, তাহলে কেন তোমাকে ধরবো না আমি? ও আমি বুঝেছি তো, আগেই বলেছি না এই সমস্ত টাকা সাজি যে পাচ্ছে উড়িয়ে ফুরিয়ে শেষ করে দেবে। এই সবাই মিলে আনন্দ হই হুল্লোড় করে এই টাকাগুলোকে একেবারে ছাতু করবে, সেটাই ঠিক। দাদাভাই বাধ্য হয়ে পকেট থেকে আরো 1,500 টাকা বের করে দিয়ে দেয় 2,000 টাকা মিল করে। পকেটে কত টাকা, অথচ কিপ্টের মতো কেন বেড়াচ্ছ? ঠিক আছে, পায়ে হাত দিয়ে প্রণাম কর সাজি, আমি তো তোকে টাকা দিয়ে দিলাম, আর তারপরে তুই খুব ভালো থাক, আমি গেলাম। কি ব্যাপার বৌদি ভাই, তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? এসো, এসে তোমার একমাত্র ননদিনী, তার বিয়েতে তাকে আশীর্বাদ করবে না তুমি? হ্যাঁ যাচ্ছি তো আমি। দেখ সাজি, আমি তো চাকরি বাকরি কিছুই করি না, আমার বাবা মায়ের অত অঢেল টাকা পয়সাও নেই, তাই আমার কাছে এই 200 টাকা ছিল, এটা দিয়েই আমি চললাম। না সেটা করলে তো চলবে না, বাড়ির বউদের জন্য একটাই নিয়ম, এখানে আশীর্বাদ করতে এলে সর্বনিম্ন 1,000 টাকা তো দিতেই হবে, তা না হলে আশীর্বাদ করা চলবে না। তাহলে তোমার আশীর্বাদ করার দরকার নেই, তুমি চলে যাও। এরপরে বৌদি ভাই বাধ্য হয়ে আরও টাকা মিল করে 1,000 টাকাই সাজিকে দেয়। বলে, তুই খুব ভালো থাক সাজি, তবে তুই এইরকম টাকা পয়সার লোক কবে থেকে হলো? তোর তো এরকম অভ্যেস ছিল না। কি যে বলছো না বৌদি ভাই, আগের বউয়েরা লজ্জা পেত, এখনকার বউয়েরা তো লজ্জা পায় না, তারা চেয়ে নেয়, নিজের অধিকার নিজে আদায় করে না নিলে কি চলবে নাকি? তাই আমি সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি, না হলে কি তোমরা কেউ দিতে বলো? যে যে যার মতো করে চলে যেতে, এটা তো হতে পারে না। তাই আমি সব কিছু আদায় করে নিয়েছি। কিরে চিনিদি, তুই কি আমাকে আশীর্বাদ করবি না? আমার বর যেখানে আমার অভিভাবক আশীর্বাদ করেছে, আমার শ্বশুরমশাই করেছে, সেখানে আমাকে কেন করতে হবে? তুই বড় দিদি বলে কথা, আমি কিন্তু শুধু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করব। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, আমি কিন্তু আগেই বলে দিলাম। ঠিক আছে আয় আগে, তারপরে না হয় সব কিছু হবে। সাজির কাছে গিয়ে চিনি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে চলে যেতে লাগে। কি ব্যাপার, টাকা তো দিতেই হবে, আমার কাছে টাকা নেই। এরপরে বলে 2,000 টাকা সাজির হাতে ধরিয়ে দেয়। সাজি খুব খুশি হয়ে যায়, বলে, এই তো তুই বড় দিদির মতো কাজ করেছিস, আমাকে সত্যি সত্যি 2,000 টাকা দিলি তুই? হ্যাঁ, তুই আমার একমাত্র বোন বলে কথা, তোকে তো দিতেই হবে সাজি, তাই দিলাম। আমার শ্বশুর আমার স্বামী যাই কিছু দিক না কেন, আমার তো একটা দায়িত্ব রয়েছে। আর এরপরেই সমস্ত আশীর্বাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সৌজন্যকে ডাকে গুনগুন, বলে, তুমি এখানে এসো, এসে তোমার বোনকে আশীর্বাদ করবে না? সবাই তো করলো, আমাকেও যেতে হবে, কেন নয়? সৌজন্য গিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে সাজিকে, হাতে ধরিয়ে দেয় 1,000 টাকা। বলে, কি এটা দিয়ে কি হবে সোনাদা, এটা কিন্তু আমি মানবো না। তোর যদি না নেওয়ার ইচ্ছে করে সাজি, তাহলে তুই নিস না, টাকাটা ফেরত দিয়ে দে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে কি বলেছি, 10,000 টাকা তোমাকে দিতে হবে ক্রেজি। তুমি যদি না দাও তাহলে আমি আজকের ওষুধ খাবো না, রাতের ওষুধ খাবো না, এবং কালকের ওষুধ খাবো না। দেখলে জ্যাঠাই কীরকম করে ব্ল্যাকমেইল করে? টাকা ইনকাম করতে কতটা যে কষ্ট যারা ইনকাম করে তারাই না বোঝে। গুনগুন কোনো কিছু বুঝতে রাজি নয়, ও সব সময় ছেলে মানসিকতা করবে, টাকা পয়সার মূল্য কী সেটা বোঝে না। ঠিক আছে নাও, 10,000 টাকাই ওখানে আছে, গুনে নাও। ঠিক আছে গুনে নিচ্ছি। এই তো তুমি আমার
ভালো বরের মতো একদম কাজ করেছো, আমার কথা শুনেছো। সৌজন্য অবাক হয়ে যায়। কি ব্যাপার, তুমি টাকা নেবে না? তোমার বউকে তুমি আশীর্বাদ করবে না? যা কিছু এখানে পরিস্থিতি রয়েছে সবটা দেখে অর্জুন বুদ্ধি খাটায়, বলে যে না, আমার বউয়ের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, একে অপরের হাতে হাত মিলিয়ে চলার সম্পর্ক। তাই ওকে আমি কি আশীর্বাদ বা করব? আমি বরঞ্চ ওর পার্টনার, তার মানেটা বোঝো তো? সাজি যা টাকা পয়সা পেয়েছে তার অর্ধেক কিন্তু তুমি পাবে, সেগুলো নেবে তুমি? হ্যাঁ, আমি অবশ্যই তো নেব। তাহলে এখানে আশীর্বাদ করতে আসার প্রয়োজন নেই। গুনগুন এবং সাজি কেউই চায় না তারপরে আর আশীর্বাদ করতে দিতে অর্জুনকে। অর্জুনের কথা শুনে জ্যাঠাই খুব খুশি হয়ে যায়, বলে এক চালে কুপোকাত হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির বড়রা কেউই এই টাকার ভাগ নেবে না গুনগুন। বাড়ির বউরা যারা আমরা রয়েছি তোমরা খুব আনন্দ করো, তবে খাবার দাবার যা আসবে আমাদের ভাগে জুটবে তো, তাহলেই আমরা খুশি, টাকার ভাগ আমরা চাই না। আরে বড় মা, চিন্তা করছো কেন? যা কিছু হবে সবটাই তো তোমাদেরকে দেব। এরপরে পিসি ঠাম্মা চলে আসে, বলে এই দেখো আমি চলে এসেছি খুব দেরিতে, তাই না? বাসট্রামে আসতে যা কষ্ট। সাজিকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে একটা শাড়ি গিফট করে, বলে এই সেরেছে। তুমি এসব আনতে গেলে কেন? তাহলে তোমার কাছ থেকে যে টাকাটা ধরে রেখেছিলাম সেটা আর পেলাম না। ও আর একটা কথা মনে পড়েছে, আমার ছেলে 2000 টাকা দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এই তো টাকা পেয়ে গেছি। গুনগুন খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, এরপরে যা বাকি রয়েছে সবটাই আমি দিয়ে দেব। মিল করে সব কিছু গুনগুন 50,000 টাকা তুলেই ছাড়ে, বলে সাজি তোমার খিদে পেয়েছে না? এখন সাজির সামনে খাবার দাবার এনে দাও। এরপরে সময় মতো সাজি আইবুড়ো ভাত খেতে বসে। গুনগুন তুমিও না খেতে চাইলে? না, আমি এখন খাবো না। পরের দিন সাজির বিয়ে। সাজিকে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। গুনগুনও সেজেছে খুব সুন্দর করে। বলছে কি ব্যাপার পটকা, তুমি এরকম করে কেন সেজেছো বলো তো? তোমাকে কেমন লাগছে? একটা ম্যাড়মেড়া ধুতি পাঞ্জাবি পরেছো। গুনগুন, আমি মেয়ের বাবা বলে কথা, অত ঝাক্কাস যদি সাজ দেই তাহলে কি বলবে বুঝতে পারছো না? বলবে বেলজ্জার মতো মেয়ের বিয়ে বাবা এরকম করে সাজগোজ করেছে। কে বলবে শুনি? আমি তাকে দেখে নেব। আর বৌদি ভাই, চিনি দি, তোমরা এরকম আনকমপ্লিট সাজ কেন সেজেছো বলো তো? ইনকমপ্লিট সাজ কেন সেজেছো, যেটার মধ্যে সত্যি কোনো প্রাণ নেই? এরকম করে সাজলে কি চলবে? তোমরা যাও গিয়ে আবার চেঞ্জ করে খুব সুন্দর করে সেজে গুজে আসো। গুনগুন, তুমি সেজেছো তাতেই তো হয়ে যাবে? তুমি বাড়ির প্রাণ, তুমি বাড়ির ছোট বউ। আর দেখো, এই বাড়িতে আমরা সবাই যেরকমই সাজি না কেন, বউ ভাতের দিন সবাই মিলে খুব সুন্দর করে সেজে গুজে যাবো, বুঝতে পেরেছো? জানো তো সাজি, তোমার দিক থেকে আজকে অর্জুন চোখ ফেরাতেই পারবে না। দেখবে আজকে অর্জুন এবং সাজির বিয়ে বলে কথা, অর্জুন এই সব কিছুতে নিজেকে কখনোই দূরে রাখতে পারবে না। হ্যাঁ, যেমনটা আমার দাদাভাই পারেনি, আমার সৌজন্যদা তো তোমার দিক থেকে চোখ ফেরাতে পারেনি শুভদৃষ্টির সময়, সেটাকে ভুলে গেলে? হ্যাঁ, এমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল যেন আমাকে গিলে খাবে। এরকম করে বলো না গুনগুন। আমার সোনাদা যেমন তোমাকে ভালোবাসে সেরকম পৃথিবীর কেউ কাউকে ভালোবাসতে পারবে না। বউ হিসেবে তুমি যে এত ভালো একটা স্বামী পেয়েছো এবং স্বামীর যে ভালোবাসা যত্ন তুমি পেয়েছো, সেটা অর্জুনও হয়তো কখনোই আমাকে দিতে পারবে না। তাই বলছি, আমার সোনাদাকে যেভাবে তুমি খুশি রেখেছো, এই পরিবারটাকে যেভাবে ধরে রেখেছো, আমরা সেটাই চাই। গুনগুন খুব কষ্ট পায়, ভাবে আমার কি সময় আছে সেটা? আমি কি পারবো? আমি এই পরিবারটা ছেড়ে কোথাও যেতে চাই না। সৌজন্য ভাবে যে গুনগুন, তোমার যে একটা এত বড় অসুখ করেছে আজকে তুমি সেটা সবাইকে ভুলিয়ে দিয়েছো। তোমাকে আনন্দ দেবার জন্যই আমরা তোমার সব কথা মেনে নেই, কিন্তু যখন মনে পড়ে যে না, তোমার ভেতরে একটা অনেক বড় রোগ রয়েছে, সেটা আমাদের থেকে তোমাকে দূরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, তখন খুব কষ্ট হয়। আর এই কষ্টটা ভুলে থাকার মতো নয়। তবে আমি কখনো চাই না তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। সাজির বিয়ের শুভ মুহূর্ত চলে এলো। হঠাৎই গুনগুন সেখানে মাথা ঘুরে যায়। পটকা বলে, কি হলো এই গুনগুন? গুনগুন সেখানে অসুস্থ হয়ে পড়ে। সাজিকে বউ বেশে দেখতে গিয়ে বেশি সারাদিন লাফাঝাপা। এর মধ্যেই গুনগুনের আবারও শরীর খারাপ করে ফেলে। কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সাজিকে বউ বেশে দেখতে গিয়ে গুনগুন অসুস্থ হয়ে গেল। আবারও গুনগুনের শারীরিক অবস্থা বেশি ভালো নয়। গুনগুনের এই সাজির বিয়ে হওয়া অবধি সুস্থ থাকতে পারবে কি, নাকি তারই আগে সাজির বিয়ের মাঝখানে গুনগুন অসুস্থ হয়ে পড়লে এই বিয়েটাই তো ভেস্তে যাবে, সেটা গুনগুন খুব ভালো করে জানে। আজকে গুনগুন খুব সুন্দর করে সাজগোজ করেছে, নিজেকে নতুন করে সাজিয়েছে সাজির বিয়ে বলে কথা, কিন্তু বাড়ির অন্যান্যরা যেভাবে ম্যারম্যারে সাজ দিয়েছে তাতে করে গুনগুনের মন ভরছে না। সবার মুখে হাসি নেই, মলিনতা। এটা দেখে গুনগুন অস্থির হয়ে উঠছে, আর তাই গুনগুন অসুস্থ হয়ে পড়েছে। এবার সাজির বিয়েটা গুনগুন নিজে চোখে দেখতে পারবে কি, সেসব জানতে হলে
অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।